স্বাগত জানালে সাথে আছে আমি রাকিব হাসান এবং দর্শক আপনারা জানেন যে সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই যে আয়োজন এই আয়োজনে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি পত্র পত্রিকা টেল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরগুলো শিরোনাম হয়ে থাকে আমরা একে একে সেগুলো জানিয়ে দেই সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকেন অতিথিরা এবং সেই সমস্ত খবরের গভীরে ঢোকেন সেই বিশ্লেষণগুলো আমাদেরকে দেন এবং আমরাও তাদের কাছ থেকে সেই তথ্যগুলো নিয়ে আলাপ করতে পারি সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। আকবর হোসেন আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। সারাদিনের অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর জমেছে, যতটুকু পারা যায় এই 1.5 ঘন্টার আলাপে আমরা সেগুলো তুলে আনার চেষ্টা করব এবং বলে রাখি দর্শক এই আয়োজনের বিভিন্ন পর্যায়ে আমাদের সঙ্গে পর্যায়ক্রমে অতিথিরা যুক্ত হবেন এবং আমরা তাদেরও মতামত এবং আলাপের বিশ্লেষণগুলো জানার চেষ্টা করব। যুক্ত হয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, থাকবেন আমাদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক এবং আলোচনা এক পর্যায়ে যুক্ত হবেন এনসিবির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মোস্তাফিজ। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা আলাপে যাব। তার আগে আমাদের সঙ্গে শুরুতেই একটু মতামত জেনে নিতে চাই জনাব আকবর হোসেন আপনাকে দিয়ে। আমরা আসলে মন খারাপের একটা খবর দিয়ে শুরু করছিলাম আজকে আমাদের সংবাদ সংযোগে একটু আগে, যে গতকাল রাতে ডাক্তাররা বলেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় এবং যতগুলো রোগের কথা বলা হচ্ছে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা কোনোটাই কিন্তু 2-1 দিনে তৈরি হওয়ার মতো নয়। মানে দীর্ঘদিন ধরে আসলে নানাভাবে এই জিনিসগুলো দানা বেঁধেছে এবং এখনই অবস্থা এবং রাজনৈতিক অঙ্গন তো বটে, সবাই আসলে অপেক্ষা করছেন যে তিনি সুস্থ হয়ে আবারও ফিরে আসবেন, নির্বাচনে অংশ নেবেন এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সমস্ত রাজনৈতিক দলগুলো তারা যে প্রার্থী দিচ্ছেন তারা বেগম খালেদা জিয়ার সম্মানে তাদের ওই সমস্ত জায়গাগুলো আসলে প্রার্থী দিচ্ছে না। তার মানে সবাই আসলে অপেক্ষায় আছেন যে তিনি নির্বাচনে আসবেন, তার আরও অনেক কিছু দেওয়ার আছে। আমি আপনার কাছে একটু জানতে চাই, বেগম খালেদা জিয়া তিনি তো একটা ইতিহাস ধারণ করছেন, এখনকার সময়ের জন্য তিনি কতটা শক্তিশালী রেফারেন্স, মানে গণতন্ত্রের জন্য, নতুন যারা রাজনীতিতে এসেছেন তাদের জন্য? উনি নিশ্চয়ই শক্তিশালী রেফারেন্স এবং তার আগে আপনি যেটা বলছিলেন যে আসলে খুবই দুঃখজনক ঘটনা, ওনার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পারছি। প্রধান উপদেষ্টা এরই মধ্যে দোয়া চেয়েছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও চেয়েছেন এবং আমি যেটা বলবো যে আমার দিক থেকে আসলে যেহেতু এটা একটা মেডিকেল কন্ডিশন, উনি ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি অনেকে নানা রকম পোস্ট দিচ্ছেন। এমন কোনো পোস্ট দেওয়া ঠিক হবে না যেটা নিয়ে সংশয় তৈরি হতে পারে, যেটা নিয়ে একটা গুজব তৈরি হতে পারে। আমাদের উচিত হবে যে ডাক্তাররা যতটুকু ব্রিফ করছেন, ডাক্তাররা যতটুকু সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন সেটার উপরেই আমাদের নির্ভর করা এবং জানা। কারণ ওনার শারীরিক অবস্থা কোন পর্যায়ে আছে এবং সেটা কোন দিকে যাচ্ছে, সেখানে ডাক্তাররা কী ধরনের চিকিৎসা ওনাকে দিচ্ছেন, এটা বলার একমাত্র এখতিয়ার শুধু ডাক্তারদেরই। এখানে চিকিৎসকদের ব্যতীত অন্য কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো রকমের অনুমান করা কিংবা সেটা নিয়ে আগ বাড়িয়ে কোনো কিছু বলা এটা ঠিক হবে না। কারণ উনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, 3 বার প্রধানমন্ত্রী ছিলেন এবং খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র পলিটিশিয়ান যিনি নির্বাচনে কখনো হারেননি। এবং আপনি যে প্রসঙ্গটা তুললেন যে এই সংকটময় অবস্থায় রাজনীতির ওনার রোলটা কি বা ওনাকে কতটা ঐক্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে, খালেদা জিয়া এখন বাংলাদেশের রাজনীতিতে সিম্বল অফ ইউনিটি, এটা আপনারা জানেন। এবং এটা আপনিই বলছিলেন যে বিভিন্ন রাজনৈতিক দল বলছিলেন যে উনি যেখানে প্রার্থী হবেন সেখানে আর অন্য কাউকে প্রার্থী দেওয়া হবে না, বলেই দিয়েছেন। যেমন গতকাল কিন্তু রাশেদ খান বললেন যে তারা যে প্রার্থী দিয়েছেন বেগম খালেদা জিয়া যে সমস্ত আসনগত নির্বাচন করবেন বলে মনে হচ্ছে তারা তার সম্মানে সেখানে প্রার্থিতা দিবেন না। এটা একটা খুব ভালো সিদ্ধান্ত। তো যাই হোক, এখন আমরা ডাক্তাররা কি বলেন, ডাক্তাররা কতটুকু আপডেট দিচ্ছেন আমাদেরকে, সেটার উপরে আমরা নির্ভর করব এবং সেটার ভেতরেই আমরা সীমাবদ্ধ থাকব। এটাই আমাদের থাকা উচিত বলে আমি মনে করি। খুব স্পষ্ট বক্তব্য। আমি একটু বিএনপির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার সঙ্গে যুক্ত হতে চাই। ওয়াদুদ ভূঁইয়া, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। আমরা একদিকে বেগম খালেদা জিয়ার দ্রুততর সময়ের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসার প্রত্যাশা যেমন জানাচ্ছি, অন্যদিকে আরেকটা শঙ্কার খবরও আছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মব তৈরি করা হচ্ছে এবং আমার কাছে যে তথ্য আছে গেল 7 দিনে শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে নিয়ে 13টি গুজব
ছড়িয়েছে এবং এই সংখ্যাটা দ্বিগুণ করলে হয় 26, সেই 26টি গুজব ছড়িয়েছে বিএনপি মহাসচিবকে ঘিরে। আজকেও সেই গুজব ছড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, গুজব সংঘবদ্ধভাবে তৈরি করা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিদের টার্গেট করে, এবং আপনারা দুজন আছেন, দুজনেই যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন, দুজনকে আমি গুজবের শিকার হতে দেখেছি। সেই দলভিত্তিক গুজবের কতটা শঙ্কা তৈরি করছে আসলে রাজনীতিকে এবং নির্বাচনকে ঘিরে? এটা অত্যন্ত আশঙ্কাজনক এবং দেশের গণতন্ত্র উত্তরণের জন্য বিপজ্জনক সংকেত। এটা শুধু যারা সোশ্যাল মিডিয়াতে এই সকল গুজব সৃষ্টি করছে তারাই কিন্তু এটার পিছনে নেই। এটার পিছনে একটি বড় রাজনৈতিক দল আছে এবং আমাদের সীমানার বাইরের কিছু গোয়েন্দা সংস্থা আছে। তারা এই সমস্ত মানে অনলাইন ভিত্তিক, এটাকে বট বাহিনী বলছে অনেকেই। এটা একটি বিশেষ সংগঠনের বট বাহিনী। এক একটা ব্যক্তির, এক একটা মানুষের বা ছেলে বা যুবক তরুণ, এদের প্রায় 10 থেকে 15টা করে আইডি আছে। এই আইডিগুলো দিয়ে তারা এই সকল করছে। সে আইডিতে গিয়ে আপনি দেখবেন যে কিছুই নাই, ওই আইডির অস্তিত্ব নাই, তার কোনো ফোর্স নাই, কিছু নাই। তারা শুধু গুজবের কাজে ব্যস্ত এবং বেসিক্যালি এদের উদ্দেশ্য হলো দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা এবং এটা রাষ্ট্রের জন্য, গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য খুবই হুমকি আমি মনে করি। খুব স্পষ্ট বক্তব্য। জনাব আকবর হোসেন, আপনি কিন্তু আলাপে আছেন, যে কোনো প্রশ্ন আপনি অতিথিদের সঙ্গে সরাসরি করতেও পারেন। আমি একটু শাহিদ থেকে তারিক আপনার কাছে আসতে চাই। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এক একটা ফেক অ্যাকাউন্টের পেজের লক্ষাধিক ফলোয়ার রয়েছে এবং সেটা আবার কোনোটা ভ্যারিফাইড পেজ। তার মানে ওখান থেকে যখন গুজব ছড়ায় তখন সাধারণ মানুষ আগে দেখবে ব্লুটিক আছে কিনা, তার মানে তারা বিশ্বাসও করে ফেলছে। এবং আমরা দেখতে পাচ্ছি সংঘবদ্ধ গুজব দিয়ে আপনাদেরকে হয়তো মৌলবাদী বানিয়ে দিচ্ছে, আর একজনকে হয়তো নাস্তিক বানিয়ে দিচ্ছে। মানে বললো আর একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেল। মানে সামনে নির্বাচন, ব্যক্তি হিসেবে, রাজনৈতিক একজন ব্যক্তি হিসেবে আপনি কতটা ঝুঁকি ফিল করেন, কতটা আমাদের সচেতনতার জায়গা তৈরি করার প্রয়োজন, যদি পারেন আমাদেরকে সলিউশন আপনি দেবেন। জি, আমি একটু ইন্টারফেয়ার করছি, সরি টু সে, বেয়াদবি মাফ করবেন। জি জি জি। এই যে আপনি একটা শব্দ ব্যবহার করছেন, ভেরিফাইড ফেজ থেকে করে। জি জি। ভেরিফাইড ফেজ দুই প্রকার। জি। একটা হলো মেটা পার্মানেন্টলি ভেরিফাইড, ব্লুটা দেয়। একদম। আরেকটা হলো আপনি যেমন ইন্টারনেট প্যাকেজ দিবেন, সেরকম টাকা দিয়ে কেনা যায়। 1000 টাকা মাসে খরচ করলে এটা ব্লু ভেরিফাইড। এবং আমরা দেখলাম যে 6 মাসের জন্য তারা একটা অফার করছে, 4500 টাকায় 6 মাস তারা দিবে। যদি পার মান্থ দেওয়া হয় তাহলে খরচটা একটু বেশি পড়বে, এই জন্য তারা প্যাকেজ অফার করছে। জি, তার মানে তাহলে এই যে ফেক আইডির লোকগুলো যেমন তারা বুস্ট আপ করছে প্রচারের জন্য, ঠিক তেমনি তারা ভেরিফাইড ফেজ নিজেকে শো করার জন্য এটা টেম্পোরারি তাদেরকে টাকা দিয়ে ফি দিয়ে ফে করে ভেরিফাইড হচ্ছে। চমৎকার। আমি নিশ্চয়ই এটা নিয়ে আরো কথা বলার চেষ্টা করব। একটু ইফতেখার তারিক, যেটা বলছিলাম। ধন্যবাদ আপনাকে। যারা আলোচনায় যুক্ত রয়েছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং যারা এই মুহূর্তে আমাদের দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমনাইর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ঠিকই বলেছেন, এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য, রাজনীতির জন্য অত্যন্ত বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমাদেরকেই মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জ আসবে, তাকে উতরাতে হবে। এই চ্যালেঞ্জ থেকে উত্তরণের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে রাজনৈতিক দলের নেতৃত্বকে। রাজনৈতিক দলের নেতৃত্বের ছত্রছায়ায় সারা দেশের মানুষ থাকে। অতএব এই মানুষদেরকে রাজনৈতিক দলের মূল নেতারা যখন সচেতন করবেন যে অনলাইনে কোনো কিছু আসলেই, ফেসবুকে কোনো জিনিস প্রচার হলেই তাকে যেন আমরা বিশ্বাসে না নেই, অন্তত পক্ষে রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীলতার পরিচয় দেয়, তাহলে যারা এই অপকর্ম করতে যাচ্ছে, আমাদের মধ্যে সৌহার্দ্যকে ধ্বংস করে দিতে যাচ্ছে এবং পরস্পর বিভেদ সৃষ্টি করতে যাচ্ছে, তাদের এই চক্রান্ত এবং ষড়যন্ত্র প্রতিহত হবে বলে আমরা বিশ্বাস করি। দুঃখজনক বিষয় হয়ে যায় তখনই যখন এই অপপ্রচারগুলোকে অনেক সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেগুলোকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেন, তখন সেটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছায়। তো আমরা আশা করব, আমি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল রাজনৈতিক দলকে আমি এই আহ্বান জানাবো যে সকলে মিলে আসুন এই অপপ্রচারের রাজনীতি থেকে, পরস্পর দোষারোপের রাজনীতি থেকে এবং কাদা ছোড়াছুরির রাজনীতি থেকে আমরা বের হয়ে আসি। হ্যাঁ, আমাদের মধ্যে কোনো যদি সমালোচনার বিষয়বস্তু থাকে অবশ্যই সমালোচনা আমরা করব। একে অপরের সমালোচনা না করলে তো আমাদের এখানে সত্য বিকশিত হবে না, আমরা সামনের দিকে এগোতে পারবো না। মোটা দাগে বললে গণতান্ত্রিক যে সৌন্দর্যের কথা আমরা বলি, সেই সৌন্দর্যটা আসলে নষ্ট করে দেয় এই গুজবগুলো নিয়ে। আমি জনাব আকবর হোসেন আপনার কাছে আসবো, তার আগে ছোট্ট করে একটু
ওয়াদুদ ভূঁইয়া আপনার কাছ থেকে একটু জানতে চাই, মানে আমরা তো বলি যে অপতথ্যের বিপরীতে এমনভাবে সত্যটা প্রচার করতে হবে যেন অপতথ্যটা অকার্যকর হয়ে যায়, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের রাষ্ট্রীয় টিভি চ্যানেল কিংবা রেডিওতে করোনার সময় যেভাবে মহামারীর মতো ছড়িয়ে যাচ্ছিল দেখে আমরা প্রচারণা চালাচ্ছি ইত্যাদি ইত্যাদি, এখন এই সময়ে এসে গুজবও তো একটা অপতথ্য, কেন আসলে প্রচারণাটা আসছে না রাষ্ট্রীয় পর্যায় থেকে? এটা রাষ্ট্রীয় তৎপরতার বাইরেও মিডিয়ার নিজস্ব কিছু ভূমিকা থাকা উচিত। জি, মিডিয়া তো আমাদের সমাজেরই মানুষ, মিডিয়া আমাদের মুখপত্র, সমাজের মুখপত্র। তো মিডিয়ার উচিত এই যে গুজব এবং ফেক পোস্ট নিউজ এগুলা কিন্তু যাচাই করার কিছু আপনার সফটওয়্যার আছে, যেটা দিয়ে সম্ভবত আমি যদ্দূর মনে পড়ে 71 টিভি এগুলাকে ইয়ে করে, নিউজ করে। হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যা 8:30 থেকে সম্ভবত আমি দেখেছি। আমি ধন্যবাদ জানাই, থ্যাঙ্কস জানাই যে 71 টিভি যে এরকম সুন্দর ব্যবস্থাপনা নিয়েছে। এটা যদি প্রত্যেকটা টিভি এই 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 যে গুজবের মানে অসত্য বা সত্য এগুলো আপনার ইয়ে করে তুলে ধরে, তাহলে এটা মানুষ অনেক সচেতন হয়ে যাবে। সেটা করার জন্য আমি আপনাদের মাধ্যমে, 71 টিভির মাধ্যমে সকল মিডিয়াকে আমি রিকোয়েস্ট করবো। এখন অনেক মানে অ্যাপস আছে, যে অ্যাপস দিয়ে যাচাই করা যায়। আজকে দেখলাম একটা মিডিয়া দাবি করলো যে জামাতে ইসলামের নেতা চট্টগ্রামের আপনার শাহজাহান চৌধুরীর সাথে একজন ইসকনের নেতাকে কাছাকাছি দেখা যাচ্ছে এবং খুবই ঘনিষ্ঠভাবে আলোচনা করছে। তো সেটাকে তারা প্রথম প্রমাণ করলো যে এটা ইসকনের ভোট আসলে জামাত পাবে, এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এটা প্রশ্ন হলো না, এটা তারা আবার বললো যে এআই নয়, এআই তে করা নয়, অথবা এটা অন্য কোনো প্রক্রিয়া করানো, এটা সলিড নিউজ, এটা সলিড ছবি। এটা তারা দুইটা অ্যাপস দিয়ে প্রমাণ করলো যে এটা সলিড, এটা কোনো এআই এর দ্বারা তৈরিও না, অন্যভাবে তৈরিও না। এতে প্রমাণ করে যে মানে এটা প্রমাণ করা সম্ভব। যদি শাহজাহান চৌধুরী এবং ইসকনের ছবি প্রমাণ করা যায় যে এটা সলিড, আর অন্যান্য যে মোপ সৃষ্টি করার জন্য যে সকল বানোয়াট বা সত্য, এইগুলো প্রমাণ করা আমাদের সকলের দায়িত্ব এবং সম্ভব। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি 1 মিনিটের জন্য একটা মন্তব্য জনাব আকবর হোসেন আপনার কাছে করতে চাই। আমি বিরতির পর ফিরে এসে অবশ্যই শুনবো, কিন্তু 1 মিনিট সময় আছে, সেখানে একটু আকবর হোসেন আপনার কাছে জানতে চাই, মানে গণমাধ্যমের দায়িত্ব আমরা জানি, গণমাধ্যম সেটা পালন করার চেষ্টা করবে, কিন্তু গণমাধ্যম সাফার করছে, তাদের প্রত্যেকটা চ্যানেলের ফটোকার্ড বের হচ্ছে, ফেক ফটোকার্ড। হ্যাঁ, যমুনার, 71-এর, সময়ের, সবারই ফটোকার্ড আমরা প্রতিদিনই দেখি, নকল ফটোকার্ড, সেগুলো আবার ফ্যাক্ট চেক করে দিতে হচ্ছে। আমাদের এই জায়গা থেকে একটা সাজেশন দেবেন, যেহেতু আপনি নিজেও আসলে গণমাধ্যমের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলেন। এটা ওয়াদুদ ভূঁইয়া সাহেব খুব চমৎকার করে বলেছেন যে আসলে প্রত্যেকটা টিভি স্টেশন বা নিউজ পেপার যারা আছে তারা কিন্তু একটা ফ্যাক্ট চেকের একটা অংশ রাখতে পারে। আপনি বলছিলেন যে ঠিক আপনাদের 71 টিভির মতো একই কালার ইউজ করে, একই ফন্ট ইউজ করে একটা ফেক ফটোকার্ড ছাড়া হচ্ছে, অন্য টিভিরও হচ্ছে। এখন আপনারা যদি এভরিডে, আমি সব চ্যানেলের কথা বলছি, যে আপনাদেরকে নিয়ে আপনাদের লোগো ব্যবহার করে বা একই কালার ব্যবহার করে কারা কী ধরনের ফেক নিউজ স্প্রেড করছে, এগুলোকে আপনারা স্ক্রিনিং করতে হবে থ্রু আউট দ্য ডে, এবং এগুলো আপনাদের অনলাইন প্ল্যাটফর্মে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা যদি প্রতিদিন একটা করে শো রাখেন, অন্তত 15 মিনিট, যে লোক আজকে এই ব্যাপারগুলো ঘটেছে, এই 5টা কার্ড আমাদের নামে এসেছে, বাট এটা আমাদের না, এটা হচ্ছে এই, তখন আমার ধারণা যে মানুষ আরও অনেক বেশি বুঝতে পারবে যে আসলে ঘটনাগুলো কি ঘটছে। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে এনসিপির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মোস্তাফিজ। তবে আমরা এর আগে শাহিদ তারিকের সঙ্গে একটু কথা বলতে চাই, তিনি আসলে কিছু একটা বলতে চাচ্ছিলেন। জনাব শাহিদ তারিক, খুব সংক্ষেপে আপনার মন্তব্যটা শুনে তারপরে আমরা পরবর্তী বিষয়ে আলাপ করব। জি, যে প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার আমাদের রাজনীতি, আমাদের দেশকে অস্থিতিশীল করে তুলছে, এই বিষয়টির পাশাপাশি আরেকটি কথা বলা দরকার। জি, এটা হচ্ছে মিথ্যা এবং অপপ্রচার যেমন আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে, তেমনি ভাবে আংশিক সত্য সংবাদও কিন্তু আমাদের এই পরিবেশকে আরো অনেক বেশি অস্থিতিশীল করে তোলে। একদম। ফ্যাসিস্টের আমলে আমরা এই জাতীয় ঘটনা অহরহ দেখেছি। সেই জায়গা থেকে আমি শ্রদ্ধার সাথেই বলছি, এখনো কিছু কিছু সংবাদ মাধ্যম এখনো মনে হয় সেই অভ্যাস থেকে
বের হয়ে আসতে পারেনি। এটা আমাদের জন্য দুঃখজনক। এখন কোন সংবাদ মাধ্যম ইচ্ছে করলে কোন সংবাদকে কিন্তু চাপিয়ে রাখতে পারবে না। সেই জায়গায় ফেসবুক আমাদের জন্য বা সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জন্য আশীর্বাদ। কারণ একটি চিত্রের খণ্ডিত চিত্র যখন কোন সংবাদ মাধ্যম প্রকাশ করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিশেষ কোন মহলের দিকে পক্ষপাতমূলক আচরণ করে, তখন এটা রাজনৈতিক পরিবেশকে অনেক বেশি অস্থিতিশীল করে তোলে। আবার যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে আমরা সেইটার পূর্ণ চিত্র পেয়ে যাই, তখন সংবাদ মাধ্যমের প্রতি মানুষের একটা অনাস্থা তৈরি হয়। একটা কথা একটু আমি যুক্ত করি জনাব সাহেব থেকে, তারিক কাজের অভিজ্ঞতা থেকেই বলছি, সংবাদ মাধ্যম সবার ভেতরে আপনি বললেন কেউ কেউ এখনো এই কাজটা করছে, কিন্তু সামাজিক যোগাযোগ, হ্যাঁ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রায় দেখি যে একটা গুজবকে ভাইরাল করার জন্য সংঘবদ্ধ কিছু চক্র আছে যারা অজস্র ফেক অ্যাকাউন্টে বসে থাকে, তারপর একটা সাবজেক্ট নির্ধারণ করে পুরনো কোনো ফাইল ফুটেজের সাথে সামান্য একটু এআই মিলিয়ে দিয়ে ছড়িয়ে দেয়। তখন আসলে গণমাধ্যমের করার কি থাকে? তখন তো আসলে দেখা যাবে যে ওই জায়গা থেকেও এর দায় তো একেবারেই গণমাধ্যমের নয়। আমি যেটা একেবারে পরিষ্কার, যেটা বার্তাটা একেবারে স্পষ্ট এবং সবাই হয়তো আপনার সঙ্গে এগ্রি করবে, কারণ সবাই চায় একটা সত্য তথ্য যেন সবাই জানতে পারে। আমি আরেকটা বিষয় একটু আলাপ করতে চাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে তাড়াহুড়ো করে দুটি আইন করতে চাই সরকার। তার কথা যদি কোট করি জনাব আকবর হোসেন, যে বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি তাড়াহুড়ো করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তী সরকার পাশ করাতে চাইছেন, একটি সংশোধিত পুলিশ কমিশন আইন এবং অন্যটি এনজিও সংক্রান্ত আইন। প্রশ্ন হচ্ছে যে কোনো আইন তৈরির জন্য তো জনগণের একটা ম্যান্ডেট থাকা জরুরি, মানে বেশিরভাগ আইনের ক্ষেত্রে, তাই না? সেই ম্যান্ডেটের প্রশ্ন তো উঠবে যদি এখনই এই দুটো বড় বিষয় নিয়ে যদি আইন করা হয়। আপনার একটা মন্তব্য জানতে চাই। দেখুন, অন্তর্বর্তী সরকার তো ক্ষমতা গ্রহণের দায়িত্বে আসার পর বেশ কিছু আইনের কিছু সংস্কার, পরিবর্তন, পরিমার্জন তারা করেছে। এটা একেবারে নতুন কিছু নয়। এখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে দুটো স্পেসিফিক আইনের কথা বলছেন, এইটা আসলে আমি এখনো পর্যন্ত কোথাও দেখিনি যে এরকম কোনো উদ্যোগ আছে। যাই হোক, উনি হয়তো কোনোভাবে ওনার সোর্স থেকে উনি জেনেছেন। তখন আমি মনে করি যে যেহেতু উনি প্রশ্নটা তুলেছেন, আর এই অন্তর্বর্তী সরকারও পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে খুব ক্লোজলি এনগেজড হয়ে তারা কাজ করছে। আপনি জানেন যে চিফ অ্যাডভাইজার অফিস দে আর কন্টিনিউয়াসলি ইন টাচ উইথ দ্য পলিটিক্যাল পার্টিস, সেটা বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, অন্যান্য পলিটিক্যাল পার্টির সঙ্গেও তাদের বেশ ভালো যোগাযোগ আছে। যদি সেরকম তাদের কোনো কনসার্ন থাকে কোনো পলিটিক্যাল পার্টির নির্দিষ্ট কোনো আইন নিয়ে বা কোনো বিষয় নিয়ে, যেহেতু সরকার এখনো বলছে না যে তারা করছে, সেরকম কোনো কিছু আমি দেখিনি। তারপরে যেহেতু বিএনপি মহাসচিব প্রশ্নটা তুলেছেন, আমার মনে হয় এটা নিয়ে খোলামেলা ডিসকাশন হতে পারে। যদি সেটা নিয়ে জেনুইন কোনো কনসার্ন থাকে, ওনাদের যুক্তি কি, ওনারা কেন বলছেন এটা করা যাবে না, আর যদি সরকার মনে করে যে তাদের যুক্তিটা কি, কেন তারা করতে চাচ্ছেন, এটা নিয়ে আলাপ করলে আমার ধারণা একটা সমাধান বের হয়ে আসতে পারে। একদম। তার মানে আনুষ্ঠানিকভাবে যদি উদ্যোগটা নেওয়া হয় তখনই আলোচনাটা আসলে জোরে সোরে শুরু করার প্রয়োজন। যারা ওয়াদুদ ভূঁইয়া, আপনার একটু মতামত জানতে চাই। মানে আমরা যদি ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচনের দিনটাকে মাথায় রাখি, তাহলে হাতে 2 মাসেরও কম সময় রয়েছে, বা 2 মাসের আশপাশের সময়। এখানে এই মুহূর্তে দুটো গুরুত্বপূর্ণ আইনের যদি সংক্রান্ত আইন পাশ হয়, মানে এটা আসলে সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা, এটা নিয়ে প্রশ্ন উঠবে কিনা, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে একটা মতামত জানতে চাই সংক্ষেপে। একটু আনমিউট করে নিতে হবে প্লিজ। এটা অবশ্যই বিতর্ক হবে, মানুষ বিভ্রান্ত হবে। বেসিক্যালি এই জাতীয় আইন এত স্বল্প সময়ের মধ্যে যদি করে, সেটা নির্বাচনেও প্রভাব বিস্তার করবে। নির্বাচন ব্যাহত হওয়ার ক্ষেত্রে, ব্যাহত করার জন্য যারা কাজ করছে ওদের ষড়যন্ত্রকেও সহায়ক করবে। তো প্রশ্ন হলো যে কি, সরকারকে আমরা আহ্বান করব, কোনো জনপ্রতিনিধি ছাড়া, সংসদ ছাড়া এরকম কোনো আইন হতে পারে না, হওয়া উচিত নয়। সেই দিক থেকে আমরা আশা করি, যদিও ডিটেলস আমাদের কাছে এখনো পুরোপুরি আসে না, আমাদের মহাসচিব বলেছে এটা সহসায় ডিটেলস এসে যাবে, সেই হিসাবে ওনারা এটা থেকে ব্যাক করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। চমৎকার। আমি আরেকটি বিষয় একটু যেতে চাই, এবং এই বিষয়ে আমি একটু যুক্ত করতে চাই এনসিপি যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ। এস এম সাইফ মুস্তাফিজ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং বিরতির পরে আপনি আমাদের সঙ্গে যুক্ত হলেন। আজকে আমার সহকর্মী রাশেদ আনিস তিনি একটা প্রতিবেদন তৈরি করেছেন। প্রতিবেদনটা হচ্ছে বাধার নাম আপ বাংলাদেশ, কারণ তরুণদের দল এনসিপির নেতৃত্বে 4টি দল এবং সংগঠনের জোট গঠন বলা হচ্ছে আপাতত ভেস্তে গেছে। আপাতত এই অর্থে যে পরবর্তীতে হয়তো হতে পারে। গণতান্ত্রিক সংস্কার নামের ওই জোটের সম্ভাবনার মূল বাধা বলা হচ্ছে আপ বাংলাদেশ একটি সংগঠন। আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মতামতগুলো দেখছিলাম, অনেকে বলছেন
একটা অভিযোগ ছিল বাংলাদেশের অনেকে যারা এই জাতীয় নাগরিক কমিটি গঠনের প্রক্রিয়ার মধ্যে ছিলেন না, তখন হয়তো দূরে ছিলেন, একটা ক্ষোভ ছিল। আবার এটাও শোনা যাচ্ছে তাদের অনেকে শিবিরের বি টিমও বলা শুরু করেছেন। মানে আপনার দিক থেকে একটু কি খোলাসা করা যেতে পারে, যেহেতু তরুণদের এই দলের প্রতি সবারই একটা আগ্রহ আছে, কেন আসলে জোটটা হলো না? আপনারাই তো বলছিলেন যে তৃতীয় শক্তির প্রয়োজনটা আপনারা ফিল করছিলেন, জনগণ ফিল করছিলেন আর বলছিলেন, একটু যদি স্পষ্ট করতেন। জি, ধন্যবাদ আপনাকে। আমার যারা বিজ্ঞ সমালোচক আছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বাংলাদেশের সংস্কার প্রশ্নে এবং বিচারিক প্রশ্নের জায়গা থেকে আমরা মনে করেছি যে আমাদের সমমনা যেই দলগুলো আছে তাদেরকে নিয়ে একটা জোট করা যায় কিনা, তো সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি এবং সেখানে আসলে আমাদের মূল প্রাধান্য ছিল আসলে রাজনৈতিক দলের ক্ষেত্রে। বাংলাদেশে যে বিষয়টি এসছে সেটা তো আসলে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, কোনো রাজনৈতিক দল না, এবং সেই জায়গা থেকেই মূলত তাদের সাথে জোট করা বা সেই জায়গা থেকে দলের যেই সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের আছে এবং এক্সিকিউটিভ বডিতে সিদ্ধান্ত হয়েছে যে আসলে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের একটি না আছে, কিন্তু অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে, গণ অধিকার পরিষদ, বেবি পার্টি বা রাষ্ট্র সংস্কার আন্দোলন বা জুনায়েদ সাকিব ভাইয়ের যে দল আছে, তাদের ক্ষেত্রে আমাদের আলোচনা এখনো চলমান এবং এটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন একটা পজিটিভ কিছুই হয়তো বা আসতে যাচ্ছে। এটা আসলে সবাই মানে প্রত্যাশা করবে একটা পজিটিভ কিছু আসুক, কারণ একটা চমৎকার নির্বাচনের প্রত্যাশা সবাই করে। কিন্তু একটা বিষয় কি একটু বলবেন, মানে বাংলাদেশের ক্ষেত্রে নাটা কি শুধু আপনাদেরই ছিল নাকি অন্যান্য রাজনৈতিক দল, সেটা হতে পারে এবি পার্টি বা অন্যান্য যারা আছে জেএসডি বা গণ অধিকার পরিষদ, সবারই কি না ছিল নাকি শুধু আপনাদেরই না ছিল? সবারটা সেভাবে আমরা বলতে পারছি না। আমাদের নীতি নির্ধারণ পর্যায় থেকে আমাদের না ছিল, কারণ আপনি প্রসঙ্গটা উল্লেখ করেছেন অলরেডি। বাংলাদেশ আমাদের রাজনৈতিক দল গঠন করার আগে জাতীয় নাগরিক কমিটিতে তাদের কিছু কিছু মানুষ আমাদের সাথে যুক্ত ছিল এবং পরবর্তীতে তারা দেখা যাচ্ছে যে কিছু তাদের কিছু চাওয়া পাওয়ার জায়গা ছিল, সেটা হয়তো ফুলফিল না হওয়াতে আমাদেরকে একটা মিথ্যা এলিগেশন বা এরকম একটা জায়গা থেকে তারা দলে তো যুক্ত ছিল না, কিন্তু বাইরে থেকে তারা বিভিন্ন ভাবে একটা দোষারোপের জায়গা তৈরি করছিল। তো সেটা আসলে একটা সুস্থ রাজনৈতিক ধারার যেই বয়ান বা যেই চিন্তার জায়গা থেকে আমরা রাজনীতিটা করছি সেটা আমাদের আইডিওলজির সাথে যায় না, এবং আমরা সে জায়গা থেকেই আমার মনে হয় যে আমাদের দলের যারা আছেন তাদের এটাও একটা বড় ব্যাপার হিসেবে কাজ করেছে। এবং মূল প্রসঙ্গ যেটা ছিল সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর জোটের ক্ষেত্রে আমাদের সবার একটা পজিটিভ চিন্তা আছে এবং পাশাপাশি এই ব্যাপারটাও আমার মনে হয় যে আমাদের অনেকের মধ্যে কাজ করেছে। চমৎকার, আপনি অনেকগুলো বিষয় স্পষ্ট করলেন। আরেকটা বিষয় যদি একটু স্পষ্ট করতেন, আপনাদের দলেরই যখন আমরা বিভিন্ন ইন্টারভিউ নিচ্ছিলাম, আমাদের সহকর্মী এবং অনেক গণমাধ্যমে এটা দেখেছে, বিএনপি এবং জামাতের সাথেও নির্বাচনী জোটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না এনসিপি। মানে বিএনপি এবং জামাতের ঠিক এই মুহূর্তে কয়েকটি বিষয়ে অমিল রয়েছে, সম্পূর্ণ ভিন্ন অমিল থাকা দুটো দলের সঙ্গে জোট করার সম্ভাবনা উড়িয়ে কেন দেবেন না? না, আমরা তো উড়িয়ে দেওয়ার কথাটা যেটা আসছে যে সেটা হচ্ছে যে আমরা বারবার বলছি যে বাংলাদেশ প্রশ্নে সংস্কার এবং বিচারিক জায়গা থেকে যে দলগুলি আসলে পজিটিভলি কাজ করতে চায় আমরা তাদেরকে ওয়েলকাম করছি। সেক্ষেত্রে আমাদের সাথে বিএনপি বা জামাত ইসলামী আমাদের জোটে আসতেই পারে। তো যেহেতু আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই একসাথে লড়াইটা করেছি, তো সেই জায়গা থেকে আমাদের মধ্যে সেই পারস্পরিক শ্রদ্ধাবোধ বা ভালোবাসার জায়গাটা সবসময় কিন্তু আছে। এমন না যে আসলে একদম দাকুরাল সম্পর্ক করে আমরা রাজনীতিটা করতে চাই। ব্যাপারটা হচ্ছে যে একটা সুন্দর রাজনৈতিক চর্চার জন্য পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা থাকা উচিত, এবং যদি বাংলাদেশ প্রশ্নে সংস্কার প্রশ্নে এরকম একজোটের কোনো সুযোগ তৈরি হয় সেক্ষেত্রে মানে বাংলাদেশের মানুষের জন্য যদি এরকম পরিস্থিতিতে যেতে হয় তো সেই জন্য আমরা সেই ডোরগুলো ওপেন রেখেছি। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি সেখানে আমরা তৃতীয় শক্তি হিসেবেই আসলে সমমনা দলগুলো নিয়ে আমাদের রাজনৈতিক যাত্রার সামনের দিকটাকে অগ্রসর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, জনাব আজমল হোসেন, আপনি কিছু জানতে চাইবেন?
না, আমার অবশ্য ওনার কাছে কিছু জানতে চাওয়ার নেই। আপনি জিজ্ঞেস করতে পারেন। একটা বিষয় একটু বলবে, এটা অনেকেই জানতে চান যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং তাদের সঙ্গে যদি আপনাদের জোটটা হয় তাহলে আসলে তৃতীয় শক্তি কোথায় থাকে? এটা তো দ্বিতীয় শক্তির মধ্যেই চলছে আর কি, সাধারণ মানুষের সাধারণ জানতে চাওয়া। জি হ্যাঁ, ঠিক আছে। আমি তো বললাম যে আমাদের প্রায়োরিটির জায়গাটা কিন্তু তৃতীয় শক্তি হিসেবেই এই যে দলগুলোকে নিয়ে জোট হচ্ছে সেটাই। কিন্তু আমাদের বললাম যে কোনো ক্রাইসিস যদি তৈরি হয় সেক্ষেত্রে আমরা দুইটি দলের ক্ষেত্রে ওপেন থাকবো। কিন্তু আমরা বর্তমানে আমাদের যে কারেন্ট সিচুয়েশন এবং আমাদের যেই সামনের রাজনৈতিক চিন্তা, সেখান থেকে আমরা বর্তমানে কোনো রাজনৈতিক দল স্পেশালি বিএনপি বা জামাতের সাথে জোটে যাচ্ছি না। জনাব ওয়াদুদ ভূঁইয়া, আপনার অভিজ্ঞতা কি বলে? মানে নির্বাচনের মানে একেবারে সামনে এক সপ্তাহ আগেও একটা জোট হয়ে যেতে পারে, মানে রাজনীতিতে কোনো কথা শেষ না, তারপরও সার্বিক যে পরিস্থিতি জোট নিয়ে ভোটের আগে যা হয় এবারও তো সেটা দেখা যাচ্ছে। বিএনপির সঙ্গে এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলাপ আলোচনা হচ্ছে কিনা একটা জোট তৈরি করার বিষয়ে কোনো ধারণা বা কোনো মতামত? এ ব্যাপারে আমার বক্তব্য হলো যে রাজনৈতিক দলের বা রাজনীতির শেষ কথা বলতে যেমন কথা নেই, ঠিক তেমনি ব্যক্তি বিশেষেরও কিন্তু সম্পর্কের শেষ কথা বলতে কিছু নেই। একদম। আমরা দুই বন্ধুর মধ্যে বিরোধ হলে আবার দেখা গেল পারিবারিক বিরোধ হলো, সেটা একটা সময় দেখা যায় শেষ কথা নেই। তো এটা যেমন সত্যি, তেমনি ভাবে আপনি যেমন প্রথম বলছেন জামাত ইসলামের সাথে বিএনপির জোট হওয়ার কোনো সম্ভাবনা পসিবিলিটি আমি অন্তত দেখি না। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। যে জায়গাটাতে আমাদের অবস্থান চলে গেছে বা তাদের অবস্থান চলে গেছে, তারা যেভাবে মানুষকে হিপনোটাইজ করার চেষ্টা করছে বা বিএনপিকে যেভাবে সমালোচনার মুখে ঠেলে দিচ্ছে, ভোট বাহিনীর কথা এতক্ষণ হয়েছে, ভোট বাহিনী দিয়ে তারা যা করছে, এই অবস্থায় বিএনপির সাথে তাদের জোট হওয়ার সম্ভাবনা নাই। তবে আমরা ওয়েলকাম করব আমাদের ছোট ভাই, আমাদের জুনিয়র ভাই, তরুণ প্রজন্ম যারা আগামী দিন নেতৃত্ব দিবে এনসিপি, যদি তারা আমাদের সাথে বড় ভাই হিসাবে আমাদের সাথে আসে, বড় দল হিসাবে আসে, সেখানে হয়তো বিবেচনার একটা জায়গা আছে। তো দ্বিতীয়ত হলো যে কি, যদি আমরা সবগুলো দল একই জোটে চলে আসি তাহলে তো শেখ হাসিনার আমি তুমি ডামি ভোটের মতোই হয়ে যাবে ভোটটা। তো সেই হিসাবে আপনার তো শেখ হাসিনার ভোটের মতো যদি হয়ে যায়, তো কন্টেস্টিং পার্টিগুলা কারা, সেই হিসাবে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে একটা প্রশ্নর মুখোমুখি হবে জাতীয়ভাবে, ইন্টারন্যাশনালি ভাবে। তো তাছাড়া জামাত ইসলামের সাথে আমাদের জোটের প্রশ্ন আসে না। তারা তো এমন এমন কিছু কথা বলছে, যদি আপনারা, আমার কাছে কিছু আছে তথ্য, আপনাদের কাছে আছে, যেমন আমাদের শাহজাহান চৌধুরী চট্টগ্রামে, তিনি বলেছেন আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, আল্লাহ আমাকে একদম এরকম মর্যাদা দিয়েছেন। তাহলে এটা কি মানুষকে হিপনোটাইজ করে না? আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জামাতকে ক্ষমতা দেবেন, তো আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছেন? শাহজাহান চৌধুরী, এটা কি ওনাদের কাছে এগুলা বলে কি ওনারা মানুষকে বা ইসলাম ভক্ত মানুষগুলাকে কি ওনারা হিপনোটাইজ করছে না? গ্রামে মহিলা জামাতের তালিম, মৃত্যুর পর প্রথম প্রশ্ন কোন মার্কায় ভোট দিয়েছেন, এটা নাকি মৃত্যুর পর প্রথম প্রশ্ন করবে। এই যে কথাগুলো বলছেন, ভোট দিলে জান্নাতে যাবেন, এরপর আসে জামাতে ভোট দিলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে ভূমিকম্পে জানমাল রক্ষা পাবে। যে একটু আগে আপনি সূচনাতে বলেছিলেন যে আমাদের দেশ বা আমাদের এই অঞ্চল ভূমিকম্পের জন্য ভীত, তাহলে জামাত থাকতে তো আমাদের ভূমিকম্প হওয়ার জন্য ভীত হওয়ার কোনো কারণ নাই। দাঁড়িপাল্লায় ভোট না দিলে ঈমান থাকবে না, এই যে কথাটা বললো, আমরা দেখছিলাম গেল এক সপ্তাহের মধ্যে যে রকম শিরোনামগুলো হচ্ছিল, এটা আসলে জামাত যেভাবে রাজনীতিটা শুরু করেছিল 5 আগস্টের পর, তার সাথে কোনোভাবে আসলে যাচ্ছিল না। এই প্রশ্নটা গতকালকেও আমরা আবু বকর মোল্লা, উনি আসলে জামাতের ইউকে শাখার মুখপাত্র, ওনার সঙ্গে কথা হচ্ছিল, উনি বলছিলেন যে হ্যাঁ, শাহজাহান সাহেবকে আরেকটু সাবধানে কথা বলা উচিত ছিল। এবার জামাতকে ভোট না দিলে আপনার ঈমান থাকবে না। জামাত নেতা ডক্টর হিফজুর রহমান কথা বলছেন, এগুলো শুধু নট অনলি, আরেকজন তো বলেই ফেলেছেন আল্লাহ নিজেই নাকি উঠে পড়ে লেগেছে জামাতকে ক্ষমতা দেওয়ার জন্য, এই যে দাঁড়িপাল্লাকে বিজয় করতে। তিনি একজন মুরব্বী মানুষ, এটা ভিডিও আছে, তিনি কি করে বলেন যে আল্লাহ উঠে পড়ে লেগেছে। তাহলে কি আল্লাহর সাথে কি ওনার কথা হচ্ছে? ওনাকে রসুলের সাথে পর্যায়ে নিয়ে গেছেন? এগুলো কিন্তু শুরু হয়েছিল ঘিয়ে আমাদের লাগবে এই জায়গা থেকে বোধহয়। এই কথাগুলো আমি বলছি এই জন্য যে, যেমন জামাতের শিবিরের বলেছে
যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কা থেকে পালিয়ে গেছিলেন, এটা কিন্তু নেগেটিভ অর্থে বলেছে। যুদ্ধের ময়দানে কিন্তু সৈন্যরাও এক ধাপ পিছায়। আমি আপনার বক্তব্যগুলো চমৎকার করে উপস্থাপন করেছেন। আমি এখানে ছোট্ট একটু সাহিত্য এই জায়গাটা একটু কনক্লুশনটা টেনতে দেন। হ্যাঁ প্লিজ একটু শেষ করুন। জি আমি কয়েক সেকেন্ডে টানবো। এই কথাগুলো দিয়ে আমি বুঝাচ্ছি, একদিকে তারা বটবাহিনী দিয়ে আমাদেরকে মানে একটা নাজেহাল দেশকে একটা অস্থিতিশীল করতে চেষ্টা করছে, আরেকদিকে তারা ইসলামকে অপব্যাখ্যা দিয়ে আল্লাহ এবং রসুলকে এবং চাঁদের ছায় দিকে দেখা গেছে এরকম যে কথাবার্তা বলে দেশের মধ্যে অস্থিতিশীল একটা পরিস্থিতি সৃষ্টি করতেছিল। তারা একদিকে প্রকাশ্যে এই জাতীয় ইসলামকে ব্যবহার করে মানে কথা বলে মানুষকে হিপনোটাইজ করে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, আবার অনলাইনে বা অফলাইনে তারা বটবাহিনী দিয়ে দেশের মধ্যে নির্বাচন মানে প্রতিরোধ করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য একটা চেষ্টা চালাচ্ছে। আরেকটা ছোট কথা বলে শেষ করি যে আফকে যে আমাদের ভাইয়েরা নিবে, কেন নিবে? আপ তো জামাতের কতটা অঙ্গ সংগঠন থাকতে পারে, কতটা সহযোগী, কতটা দল থাকতে পারে? এভরিবডি এটা জামাতেরই দল। আফ ওদের এলিট শ্রেণীর শিবিরের এলিটদের একটা সৃষ্ট পার্টি, একেবারে ফিউর এলিট শিবিরের পার্টি। যেমন আপনার ওই যে আমাদের ইয়েতে যে একটা হামলা হলো, জঙ্গি হামলা, এই যে বেকারি কি ওই যে হলিয়া ডিজাইনে দেখেন গিয়ে যে হামলা করেছে যারা জঙ্গি ছিল, যারা দেশিকে হত্যা করেছে, সবগুলো এলিট শ্রেণীর, এলিট সোসাইটির ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া ছেলে। এবং সেখানে আমাদের দেখা যায় টাসকম ইন্টারন্যাশনালের মালিকের একমাত্র নাতি লন্ডনে পড়া, সেই ছেলেও সেখানে খুন হয়েছে অথবা জড়িত ছিল। তো এতে করে বোঝা যাচ্ছে যে এরকম একটা পরিস্থিতির দিকে তারা নিয়ে যেতে চাচ্ছে দেশটাকে। আমি এটা বুঝাতে চাচ্ছি। একদম আপনার বক্তব্য স্পষ্ট। সাহেব থেকে তারিখ একটু বলবেন, কারণ জামাতে ইসলাম সহ আপনারা যারা ইসলামী ভাবধারা নিয়ে রাজনীতিটা করেন তারা কিছুদিন আগেও মাঠে ছিলেন, কারণ গণভোট এবং একই সঙ্গে পিআর পদ্ধতি নির্বাচনের দাবিতে আপনারা কর্মসূচিও দিয়েছেন। প্রথম কথা হচ্ছে নির্বাচন পর্যন্ত আপনারা একসাথে টানবেন কিনা, জোটের মতো করে আপনারা থাকবেন কিনা, যদি থাকেন বা যদি একসাথে আপনারা কার্যক্রমে অংশ নেন তখন জামাতে ইসলামীর শীর্ষ নেতাদের এরকম বেফাস মন্তব্য সেটা আপনাদের কি বিব্রত করবে কিনা, আপনাদের অবস্থাটা একটু পরিষ্কার করবেন। জি যে পরিষ্কার করতে আমি এর আগে একটি প্রশ্ন করেছিলেন দুটি নতুন আইন করার ব্যাপারে, এখানে আমার একটা বক্তব্য রয়েছে, সেটা স্পষ্ট করতে চাই। একটু ছোট করে বলবেন প্লিজ, কারণ আমার হাতে অনেকগুলো বিষয় রয়েছে। জি পুলিশ সংস্কারের বিষয়ে যদি সরকার আইন করে এই বিষয়ে আমরা সাধুবাদ জানাতে চাই, কিন্তু এনজিও বিষয়ক যদি কোনো আইন করতে চাই তা আমি দৃঢ়ভাবে এবং প্রতিবাদ জানিয়ে রাখছি, এইটা এই সরকারের করা উচিত হবে না। কেননা এই সরকারের মধ্যে এনজিও ঘনিষ্ঠ লোকজনের আধিক্য রয়েছে, এটা স্বার্থের সংঘাত তৈরি করবে। এটা আমরা এই এনজিও ঘনিষ্ঠ লোকজন যারা সরকারে রয়েছেন তারা এনজিও সংক্রান্ত কোনো আইন করবেন, এটা আমরা স্বাভাবিকভাবে নেব না। অতএব এটার প্রতিবাদ জানিয়ে রাখছি। এবার আসছি আব্দুল ওয়াদুদ ভাইয়া যে সমস্ত কথা বলেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। উনিও অনেকগুলি কিন্তু ওই ফেসবুক থেকেই উদ্ধৃত করেছেন বলে আমার কাছে মনে হয়েছে, বেশ কয়েকটা বিষয়, যেটা আমি কোনো ইয়াতে দেখি না। হ্যাঁ, কিছু বিষয় এসছে, জাতীয় মাধ্যমেও এসছে। তবে আব্দুল ওয়াদুদ ভাইয়া বোধহয় নিজের চোখের রেটিনাটা নিজে দেখতে পান না। যদি আব্দুল ওয়াদুদ ভুঁইয়া ভাইদের ব্যাপারে যে সমস্ত বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জাতীয় সেটা তো মহাকাব্য হয়ে যাবে। অতএব তার মানে কি এই যেগুলি নেতিবাচক আলোচনা করছে অন্যদেরটাও যেমন আমাদের বলতে হবে, নিজেদেরটাও বলতে হবে, এবং অন্যায় সেটা আমার দলের লোক করুক, আমার দলের লোক বলুক বা অন্য দলের লোক বলুক, এইটাকে স্বীকার করে নিতে হবে যেটা অন্যায় সেটা অন্যায়। আপনি জানতে চেয়েছেন আমাদের সাথে জোট না, আমরা স্পষ্ট করেছি, আগেও স্পষ্ট করেছি, এখনো স্পষ্ট করছি, আমাদের সাথে আমরা কোনো জোটে যাব না, আমরা কোনো জোটে অংশ নেইনি, আমরা আলাদা অবস্থানে আছি, আলাদা অবস্থানে থাকবো। রাজনৈতিক ইস্যুতে আমরা একত্রে আন্দোলন করেছি, কিছু ইস্যুতে, এবং নির্বাচনী ইস্যুতে হয়তো আমাদের আসন সমঝোতা হতে পারে, কিন্তু জোটবদ্ধ কোনো নির্বাচনে আমরা যাব না। আর যে সমস্ত বিষয়গুলি আব্দুল ওয়াদুদ ভাইয়া বলেছেন শাহজাহান চৌধুরী সাহেবের ব্যাপারে, এগুলি তীব্র আপত্তিকর। আমি আশা করব জামায়াতে ইসলামী তারা শাহজাহান চৌধুরীর বক্তব্য তো আপত্তিকর, তাই না? জি, সেটাই বলছি, সেটা আপত্তিকর।
এবং মানুষকে ক্ষুব্ধ করেছে, বিক্ষুব্ধ করেছে। আমি আশা করব জামাতে ইসলামীর নেতৃবৃন্দ এই সমস্ত বিষয় থেকে তাদের নেতৃবৃন্দকে বিরত রাখবেন। সকজ করা হয়েছে অলরেডি। আমি ছোট্ট করে একটা মন্তব্য জানবো, জনাব আকবর হোসেন, আপনি শুনলেন জামাতে ইসলামী। আমি আমাকে একটু যদি কয়েক সেকেন্ডের স্পেস দেন। আমি 1 মিনিট দিলাম, আপনি বলুন। জি, ইসলামী, আমি নামটা অনেক ভুল করি। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ওনার নাম শাহ ইফতেখার তারিক। ইসলামী আন্দোলন বা চরমোনাই, চরমোনার পীর সাহেবের একটি কথা আমি বহু আগে শুনেছি বা অনেক 2-1 বার শুনেছি, আমার খুব পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থা আমি জামাত শিবিরের কর্মকাণ্ড দেখেছি, তারা কিভাবে একটা ক্যাম্পাস, বৃহত্তর একটা ক্যাম্পাস দখল করে। আমরা ওই অপকর্মতে আমি মাঝে মাঝে কল্পনা করি, পুরা বাংলাদেশটা যদি একটা ক্যাম্পাস হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো, তাহলে তাদের পক্ষে কিভাবে বুকে চুরিকাঘাত করে এই বাংলাদেশ দখল করা সম্ভব। তো সেই জন্য আমি বিশ্বাস করি, পছন্দ করি যে ওই চরমোনার পীর সাহেব একটা কথা বলেছিলেন, যদি কোনো দেশ কমিউনিস্টও দখল করে বা ইহুদিরাও দখল করে, সেই দেশে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু জামাত ইসলাম যদি কোনো দেশের দায়িত্বভার গ্রহণ করতে পারে, সেই দেশে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার বা ইসলাম আমি একটু কারেকশন দিতে চাই এই জায়গাটায়। এটা উনার বক্তব্য না, এটা উনি আরেকজনের বক্তব্যকে উদ্ধৃত করেছিলেন। সেই বক্তব্যটাকে তিনি উদ্ধৃত করেছেন মাত্র। আচ্ছা, হয়তোবা, কিন্তু ওনার মুখ দিয়ে শুনে আমার ভালো লেগেছিল যে উনি কথাটা সত্য বলেছে। জামাত ইসলাম যে দেশের ক্ষমতা গ্রহণ করবে, আপনি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করলেন। আমি 1 মিনিটের মধ্যে জনাব আকবর হোসেন আপনার মতামতটা একটু নিতে চাই, কারণ নির্বাচন ঘনিয়ে আসছে, জামাত ইসলামী একটা বড় ফ্যাক্টর এবং তার দলের নেতাকর্মীদের এরকম বেফাস মন্তব্য সবকিছু মিলে আসলে নির্বাচনের আগ দিয়ে কি ধরনের ভাবমূর্তি তৈরি হচ্ছে দলটার? না, এটা খুবই স্বাভাবিক যে নির্বাচন যত এগোবে তত আপনার রাজনৈতিক সমীকরণ আরো বেশি তীব্র হবে এবং প্রত্যেকটা দলই চাইবে যে তারা কিভাবে ভোটারদের কাছে নিজেদের বিষয়টা উপস্থাপন করতে পারে। এবং আপনি জানেন যে রাজনীতিতে পার্মানেন্ট বন্ধু বা পার্মানেন্ট শত্রু বলে কোনো কথা নেই। এই ইকুয়েশনটা অলওয়েজ নির্ভর করে আপনার রাজনৈতিক সিচুয়েশন কোন দিকে যাচ্ছে, অথবা পলিটিক্যাল পার্টি হিসেবে আপনি কোন অবস্থায় আছেন। আমরা অতীতে দেখেছি যে একসময় যারা রাজনৈতিক বন্ধু থাকে, পরবর্তীতে তারা রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। এটা দাঁড়াতে পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। এবং যত নির্বাচন আসবে এখানে জোট হবে, পাল্টা জোট হবে, XYZ এর সঙ্গে যাবে, অন্যরা অন্যদের সঙ্গে যাবে, সেগুলো দিস অল আর ভেরি কমন এবং অর্ডিনারি। মানুষ কিন্তু এখন অনেক স্মার্ট। এখন মানে কোনো প্রার্থী ভোট চাইতে গেলে তারা তো ফেসবুক ফলো করে, তারা আগেই বলে রেখে আমাদেরকে কনভিন্স করতে আসছে ভোট চাওয়ার জন্য। মানে আগের মতো আর কৌশলগত ভোট নেওয়ার কোনো সুযোগ নেই, নতুন নতুন স্ট্র্যাটেজি নিতে হচ্ছে এক একজন প্রার্থীকে। এবার প্রত্যেকটা প্রার্থীকে এই চ্যালেঞ্জটা নিতে হবে যে কিভাবে আসলে ভোটারদেরকে কনভিন্স করবেন। সেই জায়গা থেকে এই জাতীয় মন্তব্যগুলো আসলে কতটা পিছিয়ে দেয় একটা দলকে ছোট করে। এখন এই মন্তব্যগুলো কতটা পিছিয়ে দেয়, এই অ্যাসেসমেন্ট নিশ্চয়ই ওই রাজনৈতিক দলগুলোর আছে। আমার ধারণা এটা তারা অ্যাসেসমেন্টটা তাদের আছে। এখন তারা যদি সেগুলো বুঝতে পারেন ভালো, আর যদি তারা সেগুলো না বোঝেন তাহলে সেটা তাদের ব্যাপার। এখন আমি ওই ব্যাপারটার ভিতরে মন্তব্য করতে চাই না, কারণ যেহেতু আমি আসলে একটা সরকারি রোলে আছি। তো আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো হ্যাঁ প্রতিদ্বন্দ্বিতা থাকবে, একই সঙ্গে তারা একটু প্রুডেন্স বা একটা কি বলবো একটা পরিপক্ক ভাবও তারা দেখাবে, যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনটা হতে যাচ্ছে। কারণ একটা জিনিস দেখুন, বাংলাদেশে কিন্তু এখন আপনি হাটে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় গেলে নির্বাচন নিয়ে টুকিটাকি একটা সংশয়ের কথা কিন্তু অনেকে বলে। একদম, এটা আপনি শুনবেন। কারণ কি, সরকার কিন্তু বলছে না যে নির্বাচন হবে না, সরকার প্রতিনিয়ত বলছে যে ইলেকশন হবে হবে। চিফ অ্যাডভাইজার এভরি অল্টারনেট ডেতে কথা বলছেন, চিফ অ্যাডভাইজারের অফিস বলছে। এখন প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের মানুষ 2014 সাল থেকে একটা ট্রমার মধ্যে আছে। সেই যে 2014 সালে ইলেকশন হবে কিনা, একদলীয় ইলেকশন, 2018 সালে বিএনপি ইলেকশনে যাবে কিনা, 2024 সাল আবারও বিএনপি যাবে কিনা, নির্বাচন কি একদলীয় হয়ে যাবে নাকি নির্বাচন হবে না, ইউনিয়ন লেভেল পর্যন্ত কোনো নির্বাচন ছিল না। বাংলাদেশের মানুষ নির্বাচনটা যে কি এটা ভুলে গেছে। সো এখন একটা নির্বাচন হবে সামনে, এটা মানুষের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ওই যে ট্রমা 16 বছরের যে ট্রমা, ওইটা তারা এখনো বয়ে বেড়াচ্ছে। মানুষের ভাবতে এখন অবাক লাগছে, সত্যি একটা ইলেকশন হবে? মানে আপনি বুঝেন যে আকাঙ্ক্ষাটা কোথায়। সুতরাং আমি মনে করি যে জন আকাঙ্ক্ষা যেটা, সেটার সঙ্গে মিলিয়েই আমাদের রাজনৈতিক দলগুলোকে এখন চলতে হবে। এবং আমার ধারণা তারা সেটা রিয়েলাইজ করছেন, নিজেদের মধ্যে তাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট আছে, প্রতিযোগিতা থাকবে, বলছিলেন যে প্রত্যেকটা দলের যোগাযোগটা আছে এবং প্রতিযোগিতা থাকবে। প্রতিযোগিতা থাকাটা আমি খুবই স্বাভাবিক মনে করি, নয়তো রাজনৈতিক দল তো একটাই হতো।
একদম। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে রাতেও সময় দিয়েছেন, এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার আপনাদেরকে পাবো এবং আরও কথা বলার সুযোগ হবে। দর্শক বলে রাখি, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফতেখার তারিক ছিলেন, এবং শেষ মুহূর্তে যুক্ত হয়েছিলেন এনসিপি যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ। 21 এবং 22 নভেম্বর যে 2 দিনে 4 দফা ভূমিকম্প হলো, এরপর থেকে যে পরিমাণ ভূমিকম্প নিয়ে গবেষণা আমাদের সামনে এসেছে, যে পরিমাণ আলোচনা হয়েছে, তাতে বাইরের ভূমিকম্প যতটা না চলছে তার চেয়ে অনেক বেশি ভূমিকম্প চলছে আমাদের মগজে। কারণ দেখা যাচ্ছে অনেকেই ক্ষণে ক্ষণে ট্রমার মধ্যে পড়ে যাচ্ছেন, অনেকে একজন আরেকজনকে ফোন করে জানতে চাইছেন যে ভূমিকম্প হলো কিনা, তাকে আবার বলতে হচ্ছে না ভূমিকম্প হয়নি, কেউ ছুটে গিয়ে টেলিভিশনে দেখছেন ব্রেকিং নিউজে ভূমিকম্প আছে কিনা। আমাদের মনের উপরে কি আঘাত হানছে এবং বাস্তবতা আমার কতটুকু আসলে আছে কঠিন, এবং কোন কোন জায়গায় নগর জুড়ে কাজ করতে হবে সেগুলো নিয়ে আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেখুলা সরকার, এবং আমরা দেখতে পাচ্ছি নগর অঞ্চল পরিকল্পনাবিদ অধ্যাপক আক্তার মাহমুদ আছেন, এবং শুরু থেকে আমার সঙ্গে আছেন বাংলাদেশে হাই কমিশন লন্ডনে নিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেন। আপনাদের আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমি একটু ডাক্তার মেখুলা সরকার আপনার সাজেশনটা একটু চাই, যারা আসলে ঠিক এই মুহূর্তে ভূমিকম্প আতঙ্কে আছেন, কেউ পাশে বসে পা না চালেও কিন্তু ওই কেঁপে উঠলে ভয় পাচ্ছেন, মনে হচ্ছে ভূমিকম্প, কি বলবেন আসলে? প্রথমত আসলে ভূমিকম্পের মতন একটা আনপ্রেডিক্টেবল এবং যে ভয়াবহ যে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে কিন্তু এক ধরনের তাৎক্ষণিক ভীতি, এটা খুব স্বাভাবিক একটা মানসিক প্রতিক্রিয়া। কাজে বিশেষ করে সম্প্রতি আমাদের যে 5.7 রিক্টার স্কেলে যে ভূমিকম্পটা হয়েছে, এটাতে সবার মধ্যে যে একটা আতঙ্ক বা ভীতি তৈরি হয়েছে, সেটা আমি মনে করি যে স্বাভাবিক। তবে মানসিকভাবে যারা একটু নাজুক বা উদ্বেগ প্রবণ, তাদের মধ্যে অনেকের মধ্যে আমরা যেটা দেখি যে তাদের এই উদ্বেগের পরিমাণটা অনেক ক্ষেত্রে বেড়ে গেছে এবং নানা রকমের উপসর্গ হচ্ছে। যেমন অনেক সময় হাঁটতে গেলে মনে হচ্ছে ব্যালেন্স পাচ্ছে না, মাথা সবসময় যেন ঘুরাচ্ছে, হাত পা যেন কাঁপছে, ঘরটা যেন সবসময় কাঁপা কাঁপা লাগছে, এরকম কিন্তু নানা রকমের আমরা কিছুটা অ্যাংজাইটি উপসর্গ বা এক ধরনের আতঙ্ক আমরা দেখছি। কারণ যে কোনো ঘটনার চাপ মোকাবেলা করার ক্ষমতা যেহেতু এক একজনের এক এক রকম থাকে, কাজে মানসিকভাবে যারা একটু হলো নাজুক বা বলবো যে যাদের উদ্বেগ আগে থেকে একটু উদ্বেগ প্রবণ ছিল, তাদের কিন্তু এই সম্প্রতি, বিশেষ করে সম্প্রতি যে কয়েকটা হলো, সেটা একটা মানসিকভাবে বেশ ভালো মতনই প্রভাব পড়েছে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে এই যে শারীরিক যে উপসর্গগুলো হচ্ছে, এটাতে অতখানি যদি ভয় না পেয়ে একটু যদি ব্রিদিং এক্সারসাইজ করে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, লম্বা করে পেটে শ্বাস নিয়ে আস্তে আস্তে করে ছেড়ে দেওয়া, এটা যদি অন্তত দিনে 2-3 বার করে করে, তাহলে কিন্তু এই উদ্বেগের উপসর্গ হিসেবে যে এই মাথা ঘোরাচ্ছে, সবসময় অস্থির লাগছে, কনসেন্ট্রেশন দেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে অশান্তি অশান্তি, না জানে কি হবে, এ ধরনের যে একটা ভীতির মধ্যে তৈরি হচ্ছে, এটা কিন্তু এই ব্রিদিং এক্সারসাইজ করলে অনেকখানি কমে যেতে পারে। আমরা অনেক রকমের মানে কথা শুনতে পাচ্ছি, বোঝাই যাচ্ছে যে এগুলো আসলে কোনো ভিত্তি নেই। তারপরেও একটা বড় সংখ্যক মানুষ মনে করছে 5ই ডিসেম্বর হয়তো বড় ভূমিকম্প আসবে, 6 ডিসেম্বর আসবে, কাউন্ট করা শুরু করে দিয়েছেন। কেউ কেউ এই বিশ্লেষণও করছে যে ভূমিকম্প হলে আমাদের এলাকার অবস্থাটা কি হবে। মানে এটাও তো এক ধরনের অতিরিক্ত গবেষণা বা অতিরিক্ত জানার চেষ্টার একটা বিরূপ প্রতিক্রিয়া, কি বলবেন? প্রথমত আসলে এ ধরনের ঘটনাতে অনেক রকমের গুজবর ব্যাপারও হয় এবং আমরা অনেক অ্যানালাইসিস না করে অনেক সময় নেগেটিভ জিনিসটাকে অনেক বড়ভাবে ব্যাপারটা দেখে থাকি। অ্যাকচুয়ালি ভূমিকম্প তো আগে থেকে প্রেডিক্ট ওরকম করে করা যায় না, যে কবে হবে নির্দিষ্ট টাইম বা ওরকম করে বলা যায় না। তো আসলে যে জিনিসটা আমাদের হাতে নেই, সেটা কিন্তু আমাদের, এটা নিয়ে আমাদের অনেক বেশি ভ্যালু করা, সেটা নিয়ে অনেক বেশি বিচলিত থাকা, সেটা আসলে আমাদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতি করবে। কিছু জিনিস কিন্তু আসলে আমাদের প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া ভালো। এর বাইরে আমাদের যে প্রিকশন, অর্থাৎ হলো ভূমিকম্প হলে একজন আমাদের যে কি কি প্রিকশন নেওয়া উচিত, আমাদের কি সতর্কতার জায়গাগুলো থাকা উচিত, সেটা আমাদের বরং সেটাতে আমরা যদি অ্যাওয়ার হয়ে সচেতন হয়ে আমাদের মোটামুটি কতটুকু আমাদের ক্ষমতার মধ্যে আছে জিনিসটা নিজেকে সেভ করা, সেটাতে ফোকাস করে বরং হলো যে কিন্তু অনেক কি হবে, অমুক দিনে কি হবে, সেই জায়গাগুলো আমি মনে করি যে সেটা কম ফোকাস করলেই ভালো। কিছু জানতে চাইবেন? হ্যাঁ, আপনি প্রথমে যেটা বলেন, আসলে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার হয়ে গেছে, এবং আমার কাছেও মনে হয় যে এই বুঝি মনে হয় কেঁপে উঠলো, এই বুঝি মনে হয় ভূমিকম্প হলো, এবং এই ট্রমা থেকে আসলে আমরা বেরোতে পারছি না। এখন এটাকে কিছু সাইকোলজিক্যাল ইস্যু তো আছে, আবার কিছু জেনুইন কনসার্নও তৈরি হয়েছে। জেনুইন কনসার্নটা তৈরি হয়েছে এই জন্য যে আপনি দেখবেন আমরা আগে যখন ভূমিকম্পের বিষয়গুলো দেখতাম যে এপি সেন্টারগুলো থাকতে একটু দূরে, যে আমরা শুনতাম যে বার্মায় হয়েছে, বাংলাদেশে মৃদু কম্পন, বা হয়েছে ভারতে ত্রিপুরাতে, বাংলাদেশে মৃদু কম্পন, আসামে মৃদু কম্পন। এইবার আমরা দেখলাম আমাদের ঘরের কাছে হানা দিয়েছে নরসিংদীতে, এর আগে একটা ছিল ঢাকার কেরানীগঞ্জে। মানে এখন এপিসেন্টারগুলো ঢাকার আশপাশে চলে এসছে। হয়তো আপনার একটা এপিসেন্টার যদি গ্রামের দিকে থাকে, যেখানে হয়তো হাই রাইজ বিল্ডিং নাই, ওখানে হয়তো অত
মানুষের মধ্যে মানে ভয় তৈরি হবে না, যেহেতু এখানে আমরা অধিকাংশ মানুষ হাই রাইজ বিল্ডিংয়ে থাকি এবং সেটা আমাদের মধ্যে একটা জেনুইন কনসার্ন তৈরি করেছে। এবং এটাও ঠিক যে আমাদের কনস্ট্রাকশন কোয়ালিটি কি, যেভাবে মাটি জমি ভরাট করে নদী নালা ভরাট করে হয়েছে, এগুলো নিয়ে মানুষের মধ্যে একটা কনসার্ন আছে। তো এই কনসার্নটা মানুষকে এখন সাইকোলজিক্যালি বেশ আঘাত করছে। আর আরেকটা বিষয় যে যখন সোশ্যাল মিডিয়া আপনি খুলবেন, নিউজ ফিড তো আপনাকে সেটাই দেয় যেটা নিয়ে আপনি বেশি ডিসকাস করছেন একদম, বা আপনি যে জিনিসটা সার্চ করছেন। এবং এইখানে দেখবেন যে একটা মানে ফিয়ার মঙ্গারিং চলছে। এবং আপনি দেখবেন ভূমিকম্প নিয়ে যে কোনো ধরনের ভিডিও যদি এখন আপনি ফেসবুকে পোস্ট করেন, যে কোনো পোস্ট করলে এটা লাখ লাখ ভিউ হচ্ছে। সো এক শ্রেণীর লোক সেখানে একটা ভয় জাগিয়ে দিয়ে নেগেটিভ বিষয়গুলোকে সামনে এনে তাদেরও যে ভিউ, যেহেতু তারা ভিউটা পাচ্ছে, সেটার একটা বিষয় তৈরি হচ্ছে। আমরা 8টা দেশের এখন থেকে 5 বছর আগের ভূমিকম্প 21 তারিখে ভূমিকম্প বলে চালাতে দেখেছি ফেসবুকে। এবং এখানে বিশেষজ্ঞ আছেন, আমি উনিও বলবেন। আরেকটা জিনিস আমরা দেখছি যে আমাদের বিশেষজ্ঞদের মধ্যেও এটা নিয়ে দুইটা স্কুল অফ থট আছে। এক দল বিশেষজ্ঞ বলছেন যে বাংলাদেশ এত বিরাট ভূমিকম্পের ঝুঁকির মধ্যে আছে, যে কোনো সময় 8-9 মাত্রার ভূমিকম্প হবে, তাহলে তো আমরা থাকবো না। আরেক দল বলছে যে না, এই যে শক্তিটা রিলিজ হচ্ছে ছোট ছোট ভূমিকম্পের মাধ্যমে, এটা ভালো, এটা হওয়ার অর্থ হচ্ছে এত ঘন ঘন, তার মানে শক্তিটা রিলিজড হয়ে যাচ্ছে, সো বড় ভূমিকম্পের আশঙ্কা আমাদের এখানে নেই। আরেক দল বলছেন যে ওভারঅল আমাদের এখানে বড় ভূমিকম্পের আশঙ্কা নেই, যে কারণ বাংলাদেশের যে ভূপ্রাকৃতিক গঠন, যেটা আমাদের মাটির যে গঠন, এখানে খুব বেশি বড় আকারের ভূমিকম্প হবেও না, কারণ এখানে মাটির গঠনটা এরকম যেটা হলে পরে বড় আকারের ফাটল তৈরি হওয়া, দেবে যাওয়া, সেই সম্ভাবনা নাই। এগুলো কিন্তু আমাদের কথা না, আমরা বিভিন্ন স্কুল অফ থট থেকে বিশেষজ্ঞদের কথা। সো আমি মনে করি যে এখন যেহেতু ভূমিকম্পের ব্যাপারে মানুষের একটা জেনুইন কনসার্ন, কারণ মানুষ দেখেন কোন জিনিস নিয়ে কনসার্ন হয়, মানুষের মৃত্যু যখন মানুষের দুয়ারে এসে হানা দেয়, নক করে, তখন কিন্তু মানুষ আর কোনো কিছু নিয়ে ভাবে না, তাই না? তখন ওইটা তার কাছে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায়। তার মানে দুটো বিষয় আপনি খুব চমৎকার স্পষ্ট করলেন। প্রথমত আমাদের মনোজগতে একটা অতিরিক্ত ট্রমার মধ্যে আমরা পড়ে গেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে অনেক ধরনের থিওরি পাচ্ছি, কি হবে কি হবে না, ভূমিকম্প আদৌ হলে কি হবে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিশেষজ্ঞদের পরামর্শগুলো কোনটা আমরা গ্রহণ করব সেই সিদ্ধান্ত আমরা নিতে পারছি। এবং আমার মনে হয় যে বিশেষজ্ঞদের মধ্যে এই সময়ের মধ্যে ওনাদের একটা প্যানেল অফ এক্সপার্টস, আমরা যেটা বলি যে ধরুন 8-10 জন 15 জন বিশেষজ্ঞ বসে ওনারা একটা রাউন্ড টেবিল করতে পারেন, বা ওনারা একটা সেমিনার করতে পারেন, বা মিডিয়াতে এগুলো ডিসেমিনেট করতে পারেন যে লুক সিচুয়েশন এই হলো, আমরা ভাবছি এই, মানে যখন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চাররা বিভিন্নভাবে বিভিন্ন স্কুল অফ থট থেকে বক্তব্যগুলো দিচ্ছেন, মানুষেরও প্যানিকড হয়ে যাচ্ছে। হয়তো ওনাদের সবার কথাই যুক্তি আছে, আমি যেহেতু বিশেষজ্ঞ না, আমি যেহেতু লেমেন দৃষ্টিভঙ্গি থেকে দেখছি, আমার মধ্যে অনেক সময় একটা আতঙ্ক তৈরি হচ্ছে, আচ্ছা আমি কি এক্সেটটা ধরবো নাকি আমি ওয়াই এরটা ধরবো? এক্সেটটা ধরলে আমি একটু আশা পাই, ওয়াই এরটা ধরলে আমি ভয়ে রাতে ঘুমাতে পারি না। এখন যেটা করলে আসলে ঘুমোতে পারবো সেটাই ভেবে দেখতে হবে। আমি তো অধ্যাপক জনাব আখতার মাহমুদ আপনার কাছে আসবো, অবশ্যই একটা বিরতিতে যেতে হবে, কারণ অনেকগুলো বিষয় আপনি শুনেছেন এবং আমি জানি আপনার কাছ থেকে বেশ কিছু ভালো পরামর্শ আমরা পাবো। তার আগে একটা পয়েন্ট একটু বলে যাই, সেটা হচ্ছে আজকে প্রথম আলোর 17টা 21 মানে 7টা 21-এর একটা খবর, সেটা হচ্ছে বাংলাদেশে আরেকটি সক্রিয় ভূগর্ভস্থ ফাটল রেখা, যেটাকে আমরা ফল্ট লাইন বলি, সেটা সন্ধান পেয়েছে। বলা হচ্ছে এটা জামালপুর এবং ময়মনসিংহ থেকে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত, দৈর্ঘ্য হবে প্রায় 400 কিলোমিটার। এবং একটু আগে আমরা শিরোনামে দেখছিলাম যে 7 দিনে এতবার ভূমিকম্প হয়ে যাওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেই। পুরো বিষয়টি নিয়ে বলবেন, ঝুঁকি এবং করণীয়। এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে অনেক কিছু করার নাই, তবে কিছু কিছু সাধারণ জ্ঞান যেটা ভূমিকম্প সম্পর্কিত, এবং ভূমিকম্প হলে আমাদের জনগণ ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে, কমিউনিটি বেস, এখানে কি কি করণীয় আছে, এই বিষয়গুলো প্রতি জোর দিতে পারে সরকার। এবং সরকারি বিভিন্ন সংস্থা, এনজিও, তারা স্কুল কলেজ সব জায়গায় এই বিষয়ে আলোচনা হতে পারে, কথা হতে পারে, এবং কি কি অ্যাডভাইস দেওয়া যায় সেই অ্যাডভাইসগুলো দেওয়া শুরু করতে পারে। এই ভূমিকম্পের যে প্রিপেয়ার্ডনেসের ব্যাপার, সেটি হচ্ছে মুখ্য, কারণ ভূমিকম্পে কখন হবে বা কোথায় হবে এটা মানুষের হাতে ওভাবে নিয়ন্ত্রিত না। এখানে যে জিওলজিক্যাল ফল্টগুলো আছে, যেমনটা আপনি বলছিলেন, সেই ফল্টগুলোর কারণে এখানে একটা ভূমিকম্পের আশঙ্কা করছে। এতদিন হয়তো খুব দূরে দূরে আমরা শুনতাম যে ভূমিকম্প হচ্ছে, এখন আমাদের একেবারে বাড়ির কাছে চলে এসছে। এবং গত সপ্তাহে আমরা বেশ কবার এটার অভিজ্ঞতা আমরা পেয়ে গেছি।
এখন সমস্যা হয়ে গেছে সেটা হলো যে আমরা এর আগে এভাবে ভূমিকম্পের অভিজ্ঞতা আমাদের ছিল না। ধরেন জাপানের কোনো একটা বাচ্চা প্রায় প্রতিদিনই বা খুবই ফ্রিকুয়েন্টলি এই ধরনের অভিজ্ঞতা তারা মধ্য দিয়ে তারা যায়, তাদের স্কুল কলেজ এবং বাসা বাড়িতে তাদের কি কি করণীয় এই সম্পর্কে জানে। সুতরাং তারা যেভাবে ভূমিকম্পের সাথে রেসপন্ড করে অথবা তারা যে আচরণটা করে, আমাদের এখানকার আচরণটা তার সাথে মিলে না। আপনি খেয়াল করে দেখবেন ঢাকা ইউনিভার্সিটিতে ভূমিকম্পের সময় বেশ কিছু ছাত্ররা হল থেকে তলা থেকে লাফ দিয়ে নিচে পড়েছে। এটা শুধুমাত্র তারা হঠাৎ করেই যে একটা অভিজ্ঞতা তারা পেল তার সম্পর্কে তাদের আগের কোনো ধারণা নেই এবং কি করণীয় সেটা জানা নাই, সেই কারণে তাদের এই ধরনের একটা আচরণ আমরা সেখানে খেয়াল করলাম। তো এটা আমাদের খুব জরুরি যে আমাদের করণীয়গুলো কি এই সম্পর্কে জানা। আচ্ছা, এখানে যদি একটু যুক্ত করে দেন, মানে করণীয় কি সেটা আমরা জানবো, এবং সরকারের পক্ষ থেকেও এটা একটা বড় রকমের উদ্যোগ নেওয়া উচিত, যেটা আসলে একটু আগে জনাব আকবর হোসেন বলছিলেন যে একটা প্যানেল তৈরি করা, সেগুলো নিয়ে ডিসকাশন করা, একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। মুশকিল হচ্ছে আপনি নিজেও দেখেছেন অনেক গবেষণা এখন বের হচ্ছে, কোন গবেষণাটা আমি আসলে বিশ্বাস করব, আস্থা রাখবো সাধারণ একজন মানুষ হিসেবে, কোন রকমের সাজেশন কি দেবেন? এই বিষয়ে খুব ভালো কথা আমি আপনাকে বলতে পারবো না, তবে আমি একটা কথা এভাবে বলতে চাই যে জিওলজিস্টরা সাধারণত এই একটা প্রফেশনের লোকজন যারা ভূগর্ভস্থ এই প্লেট, টেকটনিক প্লেট এবং তার গঠন, প্রকৃতি, ভূমিকম্প এগুলো নিয়ে গবেষণা করেন। এবং তাদের মধ্যে আমি মানে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন প্রোগ্রামে তাদের বক্তব্য যেভাবে আমি পেয়েছি, এক্স্যাক্টলি আপনারা একটু আগে আলোচনা করছিলেন, ঠিক ওই লাইনেই আলোচনা করছিলেন। কেউ কেউ অনেক বেশি ভয়ের কথা বলছে, আবার কেউ কেউ অন্যটাও বলছে। তবে এটা তো ঠিক যে আমাদের এখানে যেহেতু এই ফল্ট লাইনগুলো আছে এবং এই ভূমিকম্পগুলো হতে পারে, আমাদের এই মুহূর্তে প্রস্তুতি ছাড়া আর তেমন কোনো ব্যাপার নাই আর কি। ডাক্তার বেখরুল সরকার, আপনার একটা মতামত আমার একটু প্রয়োজন, কারণ এখানে আসলে অনেকেই অনেক ধরনের খবর তো সামনে দেখবেন যে এগুলো আমরা অনুসরণ করব বা এগুলো করব না। প্রথমত গণমাধ্যম কর্মী হিসেবে আমরা যখন একটা খবর করছি সেটার একটা রেফারেন্সগুলো সংগ্রহ করে সত্যতা যাচাই করে তারপর তৈরি করা। যেমন আমি যে কথাটা বললাম সেটা দৈনিক প্রথম আলোর একটা প্রতিবেদন, যেটা আবার আন্তর্জাতিক পত্রিকাগুলোতেও কম বেশি এসেছে, কিন্তু ফেসবুকে আমরা কম বেশি সবাই বিশেষজ্ঞ দেখতে পাচ্ছি এবং বলে দিয়েছে যে অমুক অমুক দিন এই ঘটনাগুলো ঘটবে। আমাদের আসলে নীতিগতভাবে কি করা উচিত ভূমিকম্প নিয়ে? আমি যখন কোনো খবর দেখব স্ক্রল করতে গিয়ে, এবং আরেকটা তথ্য আপনাকে দিয়ে রাখি, 2 জন মানুষ ভূমিকম্পে মারা গেছেন আমরা বলছি, কিন্তু তারা বেসিক্যালি মারা গেছেন হার্ট অ্যাটাকে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে, আতঙ্কিত হয়ে। একটা পরামর্শ চাচ্ছিলাম আপনার কাছ থেকে। আসলে এ ধরনের একটা ঘটনা তো অনেক সময় সোশ্যাল মিডিয়াতে অনেক ভিউ বাড়ানোর জন্য অনেক ক্ষেত্রে অনেক রকমের করা হয়। তো যেহেতু আসলে একটা আমাদের খুব একটা ক্রিটিক্যাল টাইম, তো যখনই যারা ভিউয়ার আছে তাদের একটু হলো যে খবরই আসছে সেটা একদম চোখ বন্ধ করে সেটা গ্রহণ না করে বরং একটু তথ্য বিশ্লেষণ করে নেওয়া উচিত। অ্যাটলিস্ট হলো একটু খুব ভালো রেফারেন্স, যাতে রেফারেন্সটা কি সেই রেফারেন্সটার দিকে আসলে একটু তাকানো উচিত। আর যে জিনিসটা একটু আগে বলা হচ্ছিল যে ভূমিকম্পে যে কবে হবে বা কোন দিন হবে, কখন হবে, সেটা যেমন প্রেডিক্ট করার জায়গা নাই, এটা আমার মনে হয় একটু হাইলাইট করা দরকার। কারণ তাহলে বিশেষ করে যে গুজবের জায়গাগুলো আসে, কাউন্টার যে সত্যি যে জায়গায় যতটুকুন আমাদের হাতে আছে সেটুকুন আমার মনে হয় এটা দেওয়া দরকার। আর এ ধরনের বিষয়গুলো আসলে তো প্রাকৃতিক নানা রকমের বিপর্যয় নানাভাবে নানা কিছু হতে পারে, সামনের সময়টা তো আসলে আমাদের কারোই হাতে নেই। তো যতটুকুন আসলে এটাকে অনেক বেশি ওভার ভ্যালু না করে বরং আমরা মোটামুটি আমাদের এক ধরনের প্রস্তুতি নিয়ে আমাদের যতটা স্বাভাবিক জীবনযাপনের মধ্যে আমরা থাকি সেটা আমার মনে হয় বেটার। আপনারা আছেন আমাদের সঙ্গে যারা আকবর হোসেন, আমরা আসলে আন্তর্জাতিক বিভিন্ন গবেষণাগুলো নিয়ে পরবর্তীতে যে বড় পরিসরে সেগুলো আলোচনা হতে দেখি। আপনি যেখানে বাংলাদেশ হাই কমিশনার হিসেবে আছেন, প্রেস মিনিস্টার হিসেবে আছেন লন্ডনে, সেখানেও কিন্তু আমরা দেখেছি অন্তত এই জিনিসটা নিয়ে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়, সাধারণ মানুষগুলো যেন বুঝতে পারে সেভাবে তুলে ধরা হয়। তারা এই জাতীয় পরিস্থিতি কিভাবে সামাল দেয়, কোন জায়গা থেকে আসলে দায়বদ্ধতা তাদের কাজ করে, যেটা আমরা করতে পারি কিন্তু দেখছি নেই? এটার সঙ্গে হচ্ছে কি আসলে ওভারঅল একটা গভর্নেন্স সিস্টেম জড়িত। আপনি দেখবেন যে রিসেন্ট টাইমসে অনেক বড় আকারের ভূমিকম্প হয়েছে টার্কিতে, প্রায় 50-60 হাজার মানুষ মারা গেছে না? এবং সেই টার্কির ভূমিকম্পের পরে কিন্তু প্রশ্ন উঠেছিল যে ওইটা একটা ফল্ট লাইনের উপরে অবস্থিত সেই শহরটা, সেই প্রভিন্সটা, কিন্তু তারপরেও সেখানে এমনভাবে স্থাপনা করা হয়েছে সেখানে ভূমিকম্পের বিষয়টা মাথায় নেওয়া হয়নি, নজর দেওয়া হয়নি। সুতরাং আলটিমেটলি যা হওয়ার তাই হয়েছে। এখন ওই যে অধ্যাপক যিনি আখতার মাহমুদ, তিনি যেটা বলছিলেন
জি যে এটা কিন্তু একটা ওভারঅল প্রিপেয়ারনেসের ব্যাপার। এটা আজকে চট করে আপনি এখন করলে এটা হবে না। জি আমি ওভারঅল একটা নগরকে কিভাবে সাজাবো, আমি ওভারঅল আমার দেশটাকে কিভাবে সাজাবো, এখানে আমার গভর্নেন্স কি হবে, এখানে আমার যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় সেটাকে আমি কিভাবে ডিল করব, এটা কিন্তু চাইলে আপনি এখন করতে পারবেন না। আমরা সেখান থেকে বহু দূর সামনে চলে গেছি। আপনি দেখেন যে আমরা এমন একটা শহর তৈরি করেছি, এই শহরটা যদি আমরা আরেকটু মানবিকভাবে তৈরি করতাম, আরেকটু লোভ লালসাহীনভাবে তৈরি করতাম, আরেকটু যদি মানুষের বসবাসের উপযোগী করে তৈরি করতাম, তাহলে আজকে যে ভয় তৈরি হচ্ছে আমাদের মনে, এটা হয়তো আমাদের আরও 40% কমে যেত। কারণ আপনি দেখেন এখন ফায়ার সার্ভিস স্ট্রেট ওয়ে তারা বলছে যে ভাই যদি এই মাত্রার হয় আমাদের কিছুই করার নাই, হুইচ ইজ ভেরি জেনুইন। জি তারা কিছুই করতে পারবে না। আপনার যখন শত শত বিল্ডিং ধসে পড়বে তারা কি করবে? কিচ্ছু করার নেই। একটা রানা প্লাজা যখন ধসে পড়েছিল আমরা তখন কিছু করতে পারিনি। সুতরাং এই যে বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিতে হবে এবং আমরা আমাদের নগরগুলোকে কিভাবে গড়ব। শুনেন, নগর সভ্যতা তো এটা একটা ক্রমাগত একটা বিষয়, এটা সবসময় এটা সামনের দিকে এটা এমন স্ট্যাটিক কোনো বিষয় না। আমরা যদি এখনও যদি সচেতন হই যে না ঠিক আছে আমরা আগামী 20 বছর আমাদের সময়টাকে আমরা কিভাবে দেখতে চাই, আমরা কিভাবে আরও এগুলোকে সহনশীলভাবে। কিন্তু দেখো নগর পরিকল্পনা নিয়ে এই যে অধ্যাপক আক্তার মাহমুদ, ইকবাল হাবিব তারা কিন্তু কয়েক দশক ধরে সমস্যাগুলো চিহ্নিত করে দেন যে এই জায়গায় সমস্যা, কিন্তু তারপরে তো আমরা হতে দেখি না। মানে সিরিয়াসনেসের অভাব দেখেন নাকি? না, সিরিয়াসনেসের অভাব তো আছে এবং আইন প্রয়োগেরও শিথিলতা আছে। দেখেন আপনি বলছিলেন যে লন্ডনের কথা আছে বা ইউকের কথা, ইউকেতে চাইলে আপনি একটা হাই রাইজ বিল্ডিং করতে পারবেন না। সেন্ট্রাল লন্ডনে আপনি কোনো হাই রাইজ বিল্ডিংই করতে পারবেন না। সেখানে যেমন ধরেন আমি একটা উদাহরণ দেই যে বাংলাদেশ হাইকমিশনটা যেখানে অবস্থিত এটা 4 তলা একটা বিল্ডিং এবং এটা কিন্তু বাংলাদেশ সরকারের ক্রয়কৃত সম্পত্তি, কিন্তু বাংলাদেশ সরকার সেখানে চাইলে এটা হাই রাইজ বিল্ডিং করতে পারবে না, কারণ ওটা তাদের একটা হেরিটেজ বিল্ডিং এর আওতার ভেতরে পড়ে গেছে। সেন্ট্রাল লন্ডনে আপনার সেই সুযোগ নেই। এগুলো অনেক বেশিরভাগই হচ্ছে প্রি ওয়ার বা 1945 এর আগের বাড়ি। আপনি হাই রাইজ বিল্ডিং করতে পারবেন, তার কিছু এলাকা আছে এবং সেগুলো কতটা করতে পারবেন, একটা এলাকায় কয়টা করা সম্ভব, এগুলো কিন্তু খুব স্ট্রিক্টলি মনিটর করা হয়। আমাদের কি করা হয়, আমরা তো 10 ফিট রাস্তার পাশেও আমরা 10 তলা বিল্ডিং। খুব চমৎকার একটি বিষয় আপনি আনলেন এবং আমার হাতে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম। নিশ্চয়ই এই জায়গা থেকে আমরা সামনের কোনো একটা জায়গায় আলোচনা করবো এবং অনেক ধন্যবাদ অধ্যাপক আক্তার মাহমুদ এবং ডাক্তার মেঘলা সরকার, এই রাতেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, কারণ মানুষজন আতঙ্কিত, সেই আতঙ্কের জায়গা থেকে আসলে কিছু জিনিস বোঝার প্রয়োজন ছিল এবং অনেক ধন্যবাদ আপনারা আসলে সেটা স্পষ্ট করলেন। এবং দর্শক, এই ছিল আজকের ৭১ জানালে। নিশ্চয়ই আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে, আমাদের সঙ্গে থাকবেন।